Assalamu alaikum everyone. Welcome to For All Math Point Facebook page and YouTube channel. Mechanics subjected chapter 1 lecture 2. Lecture 1 আমরা in details basic সম্পর্কে জেনেছি। lecture 2 এর শুরুতে theorem 1 সম্পর্কে জানব। এই ক্ষেত্রে আরো দুইটি এক্সট্রা ফ্যাক্ট মাথায় রাখতে হবে। First one, কেন্দ্রমুখী যদি কোনো একটি কণার গতিবেগ হয় তখন অবশ্যই ঋণাত্মক চিহ্ন নিতে হবে। কেন ঋণাত্মক নিতে হবে তার in details ব্যাখ্যা সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে ফিজিক্স 1 নন মেজর অথবা এইচএসসি তে আমরা জেনেছি। জাস্ট দুইটি ফ্যাক্ট মাথায় রাখবো। কেন্দ্রমুখী কোনো কণার বেগের ক্ষেত্রে সাইন হবে ঋণাত্মক, আর কেন্দ্র বিমুখী কোনো একটি নির্দিষ্ট বস্তুর বেগের ক্ষেত্রে সাইন হবে ধনাত্মক। চ্যাপ্টার 1 এর সকল থিওরেম এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার প্রথম স্টেজ হচ্ছে কোয়েশ্চেনটি অ্যানালাইসিস করার মাধ্যমে চিত্র অঙ্কন করতে হবে। আমরা যদি গ্রাফ খুব ভালোভাবে অঙ্কন করতে পারি এবং ফ্যাক্টগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে তার সম্পর্কে বুঝতে পারি, বেসিক লেকচারের সাহায্যে বাকি সকল ক্যালকুলেশন করতে পারবো। আর এর বাইরে রয়েছে ক্যালকুলাসের ব্যবহার। সো প্রথম ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে গ্রাফ অঙ্কন করা। একটি নির্দিষ্ট বস্তু কণা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে ও এই সরল রেখা বরাবর যাত্রা শুরু করে। আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের প্রবলেমের মধ্যে ও পয়েন্টকে সব সময় কেন্দ্র হিসেবে বিবেচনা করব। তাছাড়া সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে সরল দোলক সম্পর্কে আমরা জেনেছি। এখানে সাম্যাবস্থানকে ও পয়েন্ট হিসেবে বিবেচনা করব, আর প্রান্ত বিন্দু হচ্ছে কোন একটি নির্দিষ্ট পয়েন্ট। এভাবে যদি এক্সাম্পলটি কল্পনা করি তখন বিষয়টি এজিউম করা যাবে। তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য করি কিভাবে গ্রাফ অঙ্কন করতে হচ্ছে। এই বিন্দুতে স্থির অবস্থায় একটি বস্তু রয়েছে ও এই সরল রেখা বরাবর যাত্রা শুরু করে। ওয়ান ডাইমেনশন যুক্ত একটি সরল রেখা অঙ্কন করা হলো, যেখানে ও এর সরল রেখা। তাহলে ধরি ও পয়েন্ট হচ্ছে তার কেন্দ্র ও। বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, ধরি এ পয়েন্ট। এ বিন্দুতে বস্তুটি স্থির রয়েছে, তাহলে আমরা চাইলে ধরে নিতে পারি এ পয়েন্টের জন্য বস্তু কণার বেগ স্থির। চিত্রের অংশগুলো আমাদের থিওরাম বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য ঠিক যেইভাবে প্রয়োজন সকল ইনফরমেশন গ্যাদার করতে পারবো, অর্থাৎ বই অনুসারে গ্রাফ অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। এবার সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে ও এর সরল রেখা বরাবর যাত্রা শুরু করে। ও এ, এখানে ও যদি কেন্দ্র হয় ও এ বরাবর যাত্রা শুরু করে ব্যাপারটি বোঝানো হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে বস্তুটি যাত্রা করছে ও থেকে এ এর দিকে। ও থেকে এর দিকে হচ্ছে কেন্দ্র বিমুখী। আমরা একটু আগে জেনেছি কেন্দ্র বিমুখী বলের জন্য সাইন হবে অলওয়েজ প্লাস। তাহলে আমরা দুইটি ইনফরমেশন পেয়েছি। এরপর সেকেন্ড ইনফরমেশন হচ্ছে কণার উপর ক্রিয়াশীল ত্বরণ ক্লু দেওয়া আছে। কণার উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদাই ও বিন্দু হতে অর্থাৎ কেন্দ্র হতে বহির্মুখী, ত্বরণের মান কেন্দ্র হতে বাইরের দিকে গমন করছে এবং ও বিন্দু হতে কণার দূরত্বের সমানুপাতিক। দুইটি ক্লুকে একত্রিত করলে আমরা একটি সমীকরণ পাবো যা ম্যাথমেটিক্যাল অংশে দেখাবো। এবার ফ্যাক্ট হচ্ছে চিত্রে আর কি সংযোজন করতে হবে বিষয়টি ভালো করে লক্ষ্য করি। কেন্দ্র আছে ও পয়েন্টের ক্ষেত্রে, আর এ পয়েন্টে একটি নির্দিষ্ট বস্তু রয়েছে যা স্থির অবস্থায় আছে, অর্থাৎ বেগের মান 0। এবার ও থেকে এ বরাবর অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে বস্তুটি যাত্রা শুরু করবে। তাহলে বিষয়টি আমরা এভাবে কল্পনা করতে পারি এ থেকে বাইরের দিকে বস্তুটি যাত্রা শুরু করছে। এবার পরবর্তী অংশের ক্লু হচ্ছে দুইটি ফ্যাক্ট। ক্রিয়াশীল ত্বরণ অর্থাৎ বস্তুটির উপর যে পরিমাণ ত্বরণ কাজ করছে এই ত্বরণের মান কেন্দ্র থেকে বাইরের দিকে। আর সেকেন্ড অংশে আছে ও বিন্দু হতে কণার দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ এই ত্বরণের মান। বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করি। ক্রিয়াশীল ত্বরণের মান ও বিন্দু হতে বহির্মুখী অর্থাৎ বাইরের দিকে যায়, এবং ঠিক সেম ত্বরণের মান ও বিন্দু হতে অর্থাৎ যে ও পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে কণার দূরত্বের সাথে সমানুপাতিক। তাহলে কণার দূরত্বের সাথে সমানুপাতিক বিষয়টি বোঝার জন্য আমরা একটি নতুন পয়েন্ট ধরে নিব। ধরি এখানে একটি নতুন পয়েন্ট হচ্ছে পি, আর কেন্দ্র হতে এই নতুন পয়েন্টের মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে এক্স। তাহলে আমরা বলতে পারি এক্স এর মান ক্রিয়াশীল ত্বরণের সাথে সমানুপাতিক হারে কাজ করবে। এবার ডেফিনিশন লিখতে হবে, আর ডেফিনিশন লেখার ক্ষেত্রে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে যে সকল ইনফরমেশন ধরে নিয়েছি তার নিজের মতো করেই সাজিয়ে লিখতে পারবো। তাহলে আমরা প্রুফ শুরু করছি। চিত্রের অংশটি উপরের ক্ষেত্রে লিখব, এরপর তার ডেফিনিশন লিখতে হবে। ধরি প্রশ্ন থেকেই ডেফিনিশনগুলো লিখতে হবে। একটি বস্তু কণা, ধরে একটি নির্দিষ্ট বস্তু কণা
এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, এ পয়েন্টে স্থির অবস্থায় রয়েছে, আছে। এবার দ্বিতীয় অংশের ফ্যাক্ট হচ্ছে ও থেকে এ এর মধ্যবর্তী দূরত্ব, নতুন একটি ফ্যাক্ট ধরে নিব, ধরি ও থেকে এ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল এ, আর নতুন একটি পয়েন্ট হচ্ছে পি, ও থেকে পি এর মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে এক্স। প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি এ একটি নির্দিষ্ট বস্তু কণা যা এ বিন্দুতে স্থির অবস্থায় রয়েছে, যেহেতু স্থির রয়েছে তাহলে তার বেগের মান 0। এবার দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে এই বস্তুটির বেগের মান ক্রিয়াশীল, অর্থাৎ তার যাত্রা শুরু করবে ও এই সরল রেখা বরাবর, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে। আমরা এই ফ্যাক্টটি একসাথে লিখতে পারি, বস্তুটি কেন্দ্র ও হতে বহির্মুখী ও এ পথে যাত্রা করে। ডেফিনেশন শেষ। এবার নতুন ফ্যাক্ট হচ্ছে পি বিন্দুর ক্ষেত্রে অংশটি ধরে নেব, যদি পি যে কোনো বস্তুর, ধরি পি যে কোনো একটি অবস্থান, পি যে কোনো একটি অবস্থান যেখানে ওপি ইজ ইকুয়াল টু এক্স, ওপি এর মান এক্স ধরে নিয়েছি এবং ও থেকে এ এর মধ্যবর্তী দূরত্ব হবে স্মল এ। আমরা এই দুইটি ফ্যাক্ট ধরে নিয়েছি। যেহেতু প্রথম অংশে ধরে লেখা আছে, প্রতিটি ফ্যাক্ট সাপোজ বিষয়গুলোকে ইন ডিটেলস ব্যাখ্যা করার জন্য আমরা ডেফিনেশনগুলো দিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে দেওয়া ছিল একটি বস্তু কণা এই বিন্দুতে স্থির অবস্থায় আছে এবং বস্তুটি কেন্দ্র ও হতে বহির্মুখী ও এই পথে যাত্রা করে। যদি পি যে কোনো একটি নির্দিষ্ট অবস্থান হয় যেখানে ওপি ইজ ইকুয়াল টু এক্স এবং ও ইজ ইকুয়াল টু এ, এরপর যেমন প্রশ্ন মতে, যে প্রশ্নের যে দুটি ফ্যাক্ট বলা হয়েছে, প্রশ্ন মতে কণার উপর ক্রিয়াশীল ত্বরণ ও বিন্দু হতে বহির্মুখী, অর্থাৎ ও বিন্দু থেকে কণার উপর ক্রিয়াশীল ত্বরণের মান বাইরের দিকে গমন করে, আর বহির্মুখী হলেই তার সাইন হবে প্লাস সাইন। এবার ফ্যাক্ট হচ্ছে কেন্দ্র হতে বাইরের দিকে গমন করে, আর আছে ত্বরণ। ত্বরণকে ক্যালকুলাসের ভাষায় প্রকাশ করলে এ ইজ ইকুয়াল টু, যেহেতু সরণের মান দেওয়া আছে এবং সময় টি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। প্রশ্ন মতে, আচ্ছা এখানে ও এ পথে যদি বিষয়টা আরেকটু সাজিয়ে লিখতে পারি, টি সময়ে কণাটি পি বিন্দুতে অবস্থান করে, পি বিন্দুতে অবস্থান করে, এভাবেও লেখা যায়, অবস্থান করে। সময়ের অংশটি আমরা একসাথে ধরে নিয়েছি। এই ক্ষেত্রে প্রশ্ন মতে যেহেতু ত্বরণ ও বিন্দু হতে বহির্মুখী অংশের জন্য এখানে আসবে একটি প্লাস সাইন, অর্থাৎ সাইন হবে প্লাস। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে ও বিন্দু হতে কণার দূরত্বের সাথে সমানুপাতিক, যেহেতু উভয় অংশের মান পরস্পর সমানুপাতিক তাহলে আমরা লিখতে পারবো সমানুপাতিক এক্স। আর এখানে সমানুপাতিক সাইনকে তোলার জন্য ইকুয়াল টু একটি কনস্ট্যান্ট বসাতে হবে এবং কনস্ট্যান্ট হিসেবে আমরা নিয়ে আসবো মিউ, যেহেতু প্লাস সাইন এখান থেকে নতুন সূত্র পাই ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তাহলে বিষয়টি এভাবে বিশ্লেষণ করা যায়, উক্ত কন্ডিশন থেকে নতুন ত্বরণের মান হবে মিউ এক্স। তাহলে নতুন ত্বরণের মান হচ্ছে মিউ এক্স। প্রশ্ন মতে যেহেতু কণাটি ও বিন্দু হতে সর্বদা বহির্মুখী এবং কণার দূরত্বের সাথে সমানুপাতিক, কণার দূরত্বের সাথে সমানুপাতিক, সুতরাং আমরা লিখতে পারি ত্বরণ, ক্রিয়াশীল ত্বরণ ইজ ইকুয়াল টু ত্বরণ সমানুপাতিক এক্স, বা এর পরের স্টেপে লিখব ত্বরণ ইকুয়াল টু বহির্মুখী অংশের জন্য প্লাস সাইন আর সমানুপাতিক সাইন তুলে নেওয়ার জন্য একটি কনস্ট্যান্ট মিউ অফ এক্স। তাহলে এখান থেকে একটি রিলেশন বিল্ড আপ করতে পারি। এবার দ্বিতীয় অংশের কাজ হচ্ছে আমরা জানি গতির সমীকরণ থেকে পাই
ত্বরণ a is equal to d square x divided by dt square, আর এখানে রয়েছে ত্বরণ। উভয় ত্বরণ যেহেতু সেম, তাহলে আমরা লিখতে পারবো গতীয় সমীকরণ থেকে পাই d square x divided by dt square is equal to mu of x। আমাদের ডেফিনিশন কমপ্লিট। এবার ম্যাথমেটিক্যাল টার্মস গুলো একটু দেখাবো। বস্তুর গতীয় সমীকরণ হতে পাই, গতীয় সমীকরণ হতে পাই d square x divided by dt square is equal to mu of x, যেখানে হচ্ছে মিউ একটি সমানুপাতিক ধ্রুবক, পাশে লিখে রাখতে হবে মিউ সমানুপাতিক ধ্রুবক। সো ডেফিনেশনের সম্পূর্ণ অংশ এবং কিভাবে গ্রাফ অঙ্কন করতে হবে তা আমরা জেনেছি। এর পরবর্তী সকল থিওরেম এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে ঠিক সেম রুলস ফলো করেই বর্ণনা এবং প্রথম অংশের কাজগুলো কমপ্লিট করব। এবার ফ্যাক্ট হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো কিভাবে করতে হয় তার সম্পর্কে জানবো এবং এই ক্ষেত্রে কিছু ক্যালকুলাসের বেসিক টার্মস নিয়ে আমরা আলোচনা করব। সো বর্ণনার অংশগুলো মুছে দিচ্ছি, চিত্রের কিছুটা প্রয়োজন আছে। এরপর নেক্সট ক্যালকুলেশন শুরু করব ত্বরণের মান থেকে। d square x divided by dt square is equal to mu of x। এরপর একটি ফ্যাক্ট, এবং এই ফ্যাক্টটি জানার জন্য আমরা ক্যালকুলাসের একটি সহজ এক্সাম্পল নেব। ধরি কোন একটি নির্দিষ্ট ফাংশন হচ্ছে y is equal to f of x is equal to x square। যদি x square কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয় তখন আমরা পাবো ddx of x square is equal to 2x। বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি। এবার প্রাপ্ত রেজাল্ট অংশকে যদি পুনরায় ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন অফ 2x x এর সাপেক্ষে, তখন আমরা পাই 2 হচ্ছে কনস্ট্যান্ট, সামনে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ x dx is equal to x to the power n plus 1, আর এখানে n এর মান হচ্ছে 1, x square divided by 2। ক্যালকুলাসের একদম বেসিক লেভেলের সূত্র। যেহেতু অনির্দিষ্ট যোগজ করা হয়েছে, এখানে একটি c বসাবো। ধরে নিলাম নির্দিষ্ট যোগজ, তাই এখানে c এর মানটি আপাতত বসাই। 2 এবং 2 কাটাকাটি যাওয়ার পর এখান থেকে প্রাপ্ত রেজাল্ট হচ্ছে x স্কয়ার। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? আমরা জানি কোন একটি নির্দিষ্ট ফাংশনকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়, যে রেজাল্ট পাবো, রেজাল্ট অংশকে যদি পুনরায় ইন্টিগ্রেশন করা হয়, প্রথম অংশে যাকে, অর্থাৎ প্রথম অংশে যে ফাংশনকে ডিফারেন্সিয়েট করা হয়েছিল ঠিক সেম ফাংশনটি পেয়ে যায়, এবং এই ঘটনাকে বলা হয় মৌলিক উপপাদ্যের মান। অর্থাৎ অন্তরজ এবং প্রতি অন্তরজ বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছিল ক্যালকুলাস 1, এবং এই সেম ফ্যাক্ট আলোচনা করতে হবে এর পরবর্তী অংশে। তাহলে কিভাবে এই বেসিক অংশ এখানে কাজে লাগাবো, তার জন্য একটি অংশ অবশ্যই মনে রাখতে হবে, বা উভয় ক্ষেত্রে অর্থাৎ উভয় পক্ষে t এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করতে হবে এবং এই ফ্যাক্ট উভয় অংশে গুণ করব। বাকি সবকিছুই সেম থাকবে। d square x divided by dt square is equal to 2 into d dt of x, এখানে অবশিষ্ট ছিল mu of x। তাহলে একটু ভালো করে লক্ষ্য করি, উভয় পক্ষে 2 into d dt of x, 2 into d dt of x কেন গুণ করা হয়েছে আমরা এর ইন ডিটেলস ব্যাখ্যা দিব। তাহলে বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করি। 2 into d dt of x, d square x divided by dt square। আমরা এই সম্পূর্ণ বিষয়ের ক্ষেত্রে একটু বিশ্লেষণ করে লিখতে পারি। রাফ অংশে চলে যাব। d dt of x into d square x divided by dt square কে কিভাবে বিশ্লেষণ করতে হয় তার সম্পর্কে আমরা বেসিক লেকচার দেখেছি। d dt of x, প্রথম অংশে ছিল d dt of x, সামনের অংশটি 2 রয়েছে। d square x divided by dt square কে ঠিক এইভাবে বিশ্লেষণ করে লেখা যায়। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই d dt of x, d dt of x দুটি অংশে ভিন্ন রয়েছে। ধরি d dt of x এর সম্পূর্ণ মানকে x হিসেবে ধরে নিলাম। ধরি d dt of x is equal to x। তাহলে এই অংশ যদি x হয়, d dt of x এর মানকে x হিসেবে ধরে নিতে হবে। তখন পরবর্তী স্টেপে পাবো 2 into x d dt of x। ধরি x হচ্ছে t এর সাপেক্ষে একটি অধীন চলক। এবার নেক্সট ক্যালকুলেশন যদি করতে চাই, t এর সাপেক্ষে x কে যদি ডিফারেন্সিয়েট করতে চাই, তখন আমরা পাবো 2 into x into d dt of x। এবার পরের অংশে যাব। ধরি
টি এর সাপেক্ষে এক্স কে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করি। ডি ডিটি অফ এক্স স্কোয়ার, আমরা জানি ডি ডিটি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স কে টি হিসেবে বিবেচনা করে পাই ডি ডিটি অফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু টি, ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্র। যেহেতু এক্স কে টি হিসেবে ধরে নেওয়া হয়েছে, আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট অংশের সাপেক্ষে যদি ভিন্ন অংশকে ধরে ডিফারেন্সিয়েট করি, সেই ক্ষেত্রে উক্ত ফ্যাক্টকে পুনরায় ডিফারেন্সিয়েট করতে হয়। আমরা এক্স কে একটি হিসেবে ধরে নিয়েছি, তাই এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে টি এর সাপেক্ষে। তখন পাবো ডি ডিটি অফ এক্স, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই, সরি এখানে টি নয় এক্স হবে, যেহেতু 2x ইন্টু ডি ডিটি অফ এক্স, 2x ইন্টু ডি ডিটি অফ এক্স, দুইটি ফ্যাক্ট পরস্পর সমান। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করা হয়েছিল এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাই 2 ইন্টু এক্স ইন্টু ডি ডিটি অফ এক্স। তাহলে আমরা জানি প্রাপ্ত অংশকে যদি ইন্টিগ্রেট করা হয় অবশ্যই এক্স স্কোয়ার পাওয়া যাবে। আবার বিষয়টি ভালো করে লক্ষ্য করি, ডি ডিটি অফ এক্স স্কোয়ার, আমরা এখান থেকে দেখেছি এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করার পর 2x পাই, 2x কে যদি আবার ইন্টিগ্রেশন করি তখন পেয়ে যাব এক্স স্কোয়ারের মান। ঠিক সেম ভাবে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে প্রাপ্ত মান, এবং এই প্রাপ্ত মানকে যদি ইন্টিগ্রেশন করা হয় পুনরায় এক্স স্কোয়ার পাওয়া যাবে। তাহলে আমরা বিষয়টি এভাবে বিশ্লেষণ করতে পারি, ইন্টিগ্রেশন অফ 2x ডি ডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি। এখানে সি এর মান কাউন্ট না করে আমরা বলতে পারবো এখানে এক্স স্কোয়ার আছে। আমরা একটু আগে দেখিয়েছি এক্স হিসেবে ধরে নিয়েছিলাম ডি ডিটি অফ এক্স এর মানকে, যদি ডি ডিটি অফ এক্স এর মানকে এক্স হিসেবে ধরে নিয়েছিলাম, এই সেম ফ্যাক্ট এখানে এক্স এর স্থলে বসিয়ে দিই, তখন পাবো ইন্টিগ্রেশন অফ 2 ইন্টু ডি ডিটি অফ এক্স ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু, প্রাপ্ত মান হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স ইজ ইকুয়াল টু ছিল ডি ডিটি অফ এক্স, ডি ডিটি অফ এক্স হোল স্কোয়ার, এখানে উপরের অংশে স্কোয়ারটি বসিয়ে দিলাম। তাহলে বিষয়টি আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি কিভাবে ক্যালকুলেশনটি ক্রিয়েট হয়েছে। এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে পাবো 2x, প্রাপ্ত রেজাল্টকে ইন্টিগ্রেশন করলে পাবো এক্স স্কোয়ার। ঠিক সেম ক্যালকুলেশন করব, ডি ডিটি অফ এক্স হোল স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করা হয় আমরা এই অংশের মান পাই, তাহলে এই অংশকে যদি ইন্টিগ্রেশন করলে এই সেম ফ্যাক্ট পেয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এবং এই ইন্টিগ্রেশন সাইনটি কিভাবে কাজ করছে তার সম্পর্কে আমরা ইন ডিটেলস ব্যাখ্যা করেছি। সো পাশের সূত্রের অংশটি লিখে রাখি। এই ক্যালকুলেশন আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ প্রতিটি থিওরেম এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমে এই ক্যালকুলেশনটি দেখাতে হবে। যাদের ক্যালকুলাসের বেসিক স্ট্রং আছে তারা দেখে বুঝতে পারবো কিভাবে এই ফ্যাক্টগুলো ক্লিয়ার করতে হবে বা কিভাবে এই লাইন থেকে এই লাইনটি ক্রিয়েট হয়েছে। আর যাদের ক্যালকুলাসের বেসিক একটু দুর্বল তাদের জন্য আমরা বিষয়টি একটু ব্যাখ্যা করে দেখিয়েছি। সো সূত্রের মান হচ্ছে ইন্টিগ্রেশন অফ, রাফ অংশ একটু লিখে রাখবো, ইন্টিগ্রেশন অফ 2 ইন্টু ডি ডিটি অফ এক্স ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ এক্স হোল স্কোয়ার, ডি ডিটি অফ এক্স হোল স্কোয়ার। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ইন্টিগ্রেশনটি করা হয়েছে টি এর সাপেক্ষে, তাহলে এবার যাব নেক্সট ক্যালকুলেশনে। যদি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় তখন রাইট সাইডের রেজাল্ট সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু লেফট সাইডের রেজাল্ট সম্পর্কে এখনো আমরা জানি না। তাহলে কিভাবে এখানে কাজ করবে একটু ভালো করে লক্ষ্য করি। এখানে আছে ডিএক্স, এখানে রয়েছে এক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমরা সবাই জানি ঠিক সেম সূত্র এখানে প্রয়োগ হবে, বা এখানে রেজাল্ট বসিয়ে দিব, ডি ডিটি অফ এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু, প্রথমে 2 এর মান বসিয়ে দিলাম, মিউ হচ্ছে কনস্ট্যান্ট তাহলে মিউ সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ এক্স ডি ডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। 2 and 2 কাটাকাটি চলে যাবে, যেহেতু উভয় পক্ষে অনির্দিষ্ট যোগজ করা হয়েছে তাই একটি কনস্ট্যান্ট বসাবো, সি অথবা C1 দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করি, ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ অফ এক্স। আমরা চাই, আচ্ছা তার আগে আরেকটি কথা রয়েছে, কেন আমরা এখানে ইন্টিগ্রেশনগুলো করছি, কেন ইন্টিগ্রেশনগুলো করা হচ্ছে।
ফ্যাক্টে আসি। এখানে বলা হয়েছে কণার গতি নির্ণয় করো, আর ক্লু দেওয়া আছে ত্বরণ। একটু ভালো করে লক্ষ্য করি বিষয়টি, কেন ইন্টিগ্রেশন করছি। ত্বরণ এ, বেগ ভি। আমরা চাই ত্বরণ থেকে বেগের অংশে গমন করতে। ত্বরণ ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, আর বেগ মানে হচ্ছে বেগ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এক্স। তাহলে আমাদের প্রয়োজন ভি এর মান নির্ণয় করার জন্য ডিডিটি অফ এক্স এ চলে যেতে হবে। তাহলে ডিডিটি অফ এক্স এ যাওয়ার জন্য যদি ডিফারেন্সিয়েশনকে হ্রাস করতে চাই, যেমন এখানে ছিল টি এর সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েট, আমাদের প্রয়োজন 1 বার ডিফারেন্সিয়েট, তাহলে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কেন ইন্টিগ্রেশন করতে হবে, এই প্রশ্নের সলিউশন আমরা পেয়েছি। এবার নেক্সট ফ্যাক্ট হচ্ছে ইন্টিগ্রেশন করব, কিন্তু ইন্টিগ্রেশন করার জন্য এখানে পর্যাপ্ত ইনফরমেশন নেই। তাহলে ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা নতুন একটি পথ উভয় পক্ষে গুণ করেছি 2 ইন্টু ডিডিটি অফ এক্স। এরপর উভয় পক্ষে টি এর সাপেক্ষে সমাকলন করলে প্রথম অংশের সূত্র কিভাবে ক্রিয়েট হয়েছে তার ইন ডিটেলস ব্যাখ্যা আমরা দেখিয়েছি, আর দ্বিতীয় সূত্র অনুসারে দ্বিতীয় অংশটি ক্রিয়েট হয়েছে। তাহলে প্রথমবার সমাকলন করার পর প্রাপ্ত মান হচ্ছে ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, অবশিষ্ট থাকবে মিউ এক্স স্কোয়ার প্লাস সি, যা 1 নং ইকুয়েশন হিসেবে বিবেচিত হবে। প্রথম স্টেপ ছিল বর্ণনার অংশ, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে ম্যাথমেটিক্যাল অংশের প্রথম ফ্যাক্ট। প্রথম ফ্যাক্ট নির্ণয় করার পর এখানে একটি কনস্ট্যান্ট রয়েছে, এবার কনস্ট্যান্টের মান নির্ধারণ করতে হবে। কিভাবে কনস্ট্যান্টের মান নির্ধারণ করব, এই সম্পর্কে জানার জন্য আমরা একটু বিষয়টি এভাবে বিবেচনা করতে পারি। প্রথমে বর্ণনার অংশে ধরে নিয়েছি পি হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ একটি বস্তু কণা ও পয়েন্ট কেন্দ্র ও থেকে পি বিন্দুতে আসার পর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এখন আমরা বলতে পারি যদি এই নির্দিষ্ট বস্তুটি এ বিন্দুতে আসে, অর্থাৎ পি বিন্দুর পরিবর্তে এ বিন্দুতে আসে, তখন তার অতিক্রান্ত দূরত্বের মান কত হবে। আর এই ক্ষেত্রে চিত্রের অংশটি বইয়ে অথবা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই পি পয়েন্টটি বাইরের দিকে ধরে নেওয়া হয়, অর্থাৎ চিত্রটি এভাবে অঙ্কন করা যায়। কেন্দ্রের মান রয়েছে ও, আর স্থির অবস্থায় একটি নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে এ। তাহলে এ পয়েন্টের জন্য আমরা ধরে নিব ও থেকে এর মধ্যবর্তী দূরত্ব এ। যেহেতু ও থেকে এ বরাবর গমন করছে বস্তুটি, তাই ধরে নিলাম নতুন একটি পয়েন্ট হচ্ছে পি, যেখানে ও থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব এক্স। আমরা চাইলে প্রথম অথবা দ্বিতীয় যে কোনো একটি চিত্রের অংশ অঙ্কন করতে পারবো। এবার ফ্যাক্ট হচ্ছে যদি পি বিন্দুর অবস্থানরত কণাটিকে এ বিন্দুতে বিবেচনা করি, তখন আমরা জানি এ বিন্দুর ক্ষেত্রে বস্তুটি স্থির ছিল, আর স্থির মানেই হচ্ছে তার বেগের মান 0। আমরা জানি বেগ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ অতিক্রান্ত সরণের মান যদি এ হয়, 1 নং ইকুয়েশনে অতিক্রান্ত সরণ এক্স এর মান ইকুয়াল টু এ বসালে পাই তার বেগের মান ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, এবং এই কন্ডিশন অনুসারে 1 নং ইকুয়েশন থেকে ধ্রুবক সি এর মান নির্ধারণ করতে পারব। তাহলে আমরা কিভাবে কন্ডিশনটি নির্ধারণ করেছি তার সম্পর্কেও জানলাম। 1 নং ইকুয়েশন থেকে কনস্ট্যান্ট সি এর মান নির্ধারণ করার জন্য যখন আদি অবস্থায় ধরতে পারি, আদি অবস্থায় যখন টি এর মান ছিল 0, আদি অবস্থায় সব সময় টি এর মান হবে 0, টি এর মান 0 এবং তার অতিক্রান্ত দূরত্ব x ইজ ইকুয়াল টু a, তখন বস্তুটির বেগের মান ছিল স্থির। বেগ ডিডিটি অফ x ইজ ইকুয়াল টু 0 হলে, যদি এই কন্ডিশন ফুলফিল করে, তখন 1 নং ইকুয়েশন হতে পাই, 1 নং হতে পাই, মানগুলো বসিয়ে দিব। ডিডিটি অফ x ইজ ইকুয়াল টু 0 প্রথম ক্ষেত্রে, তাহলে রাইট সাইড ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু মিউ অফ এক্স স্কোয়ার, মিউ বসিয়ে দিলাম, এক্স এর পরিবর্তে বসাতে হবে এ এর মান, মিউ অফ এ স্কোয়ার প্লাস সি। আমাদের প্রয়োজন কনস্ট্যান্ট সি এর মান, বা সি ইজ ইকুয়াল টু মাইনাস মিউ অফ এ স্কোয়ার। প্রাপ্ত সি এর মান 1 নং ইকুয়েশনে বসিয়ে দিব। সো এভাবেই লিখতে পারি 1 নং হতে ডিডিটি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ অফ এক্স স্কোয়ার প্লাস সি,
সি এর পরিবর্তে মান বসে যাবে মাইনাস মিউ অফ এ স্কোয়ার। সো 1 নং ইকুয়েশনে মান বসিয়ে পাই প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন মিউ অফ এ স্কোয়ার, এবং এই ইকুয়েশনকে আমরা 2 নং ইকুয়েশন হিসেবে বিবেচনা করব, কিন্তু তার আগে কিছু ক্যালকুলেশন করতে হবে। তাহলে বিষয়টি ভালো করে লক্ষ্য করি। প্রথমে বর্ণনার অংশ লিখেছি, প্রশ্ন থেকে প্রাপ্ত কন্ডিশনকে সিম্পলিফাই করার পর তাকে ইন্টিগ্রেশন করতে হয়েছে এবং একটি বিশেষ ক্ষেত্রে ইন্টিগ্রেশনটি করতে হবে। এরপর প্রাপ্ত কনস্ট্যান্ট সি এর মান নির্ধারণ করার জন্য তার বাউন্ডারি লাইন বা কোনো নির্দিষ্ট কন্ডিশন হিসেব করতে পারি। এক্ষেত্রে ইন্টিগ্রেশন সাইনটি ভিন্নভাবেও করা যায়, অর্থাৎ নির্দিষ্ট যোগজের কাজটি করতে পারি, কিন্তু আমার কাছে কনস্ট্যান্ট ধরেই তার মান নির্ধারণ করাটি অধিকতর সহজ মনে হয়, তাই এভাবে বিষয়টি সলভ করছি। আপনারা চাইলে বাউন্ডারি লাইন ফিক্সড করেও ম্যাথগুলো সলভ করতে পারেন। এরপর নেক্সট স্টেপ হচ্ছে কনস্ট্যান্টের মান নির্ধারণ করে তার মান বসিয়ে দিতে হবে, এবং প্রাপ্ত কনস্ট্যান্টের মান হচ্ছে মাইনাস মিউ অফ এ স্কোয়ার। এবার প্রদত্ত ফ্যাক্ট থেকে আমাদের মূল টার্গেট ডিডিটি অফ এক্স এর মান নির্ধারণ করতে হবে। তাহলে এবার ক্যালকুলেশন স্টার্ট করব। দ্বিতীয় অংশের জন্য উভয় পক্ষ থেকে মিউ এর মান কমন নিয়ে পাই, অবশিষ্ট থাকবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার উভয় পক্ষে স্কোয়ার রুট করে পাই, উভয় পক্ষে স্কোয়ার রুট করে পাই ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মিউ। আমরা জানি স্কোয়ার রুট ব্যবহার করলে প্লাস মাইনাস সাইন আসবে, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মিউ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। লেকচারের শুরুতেই দুইটি ফ্যাক্ট সম্পর্কে জেনেছি। যদি কেন্দ্রের দিকে হয় তখন সাইন হবে অলওয়েজ নেগেটিভ, আর কেন্দ্র বিমুখী হলে সাইন হবে অলওয়েজ পজিটিভ। যেহেতু এখানে প্রদত্ত অংশটি কেন্দ্র বিমুখী, অর্থাৎ ও থেকে এ বরাবর গমন করছে, তাহলে অবশ্যই এখানে ব্যবহার করতে হবে পজিটিভ সাইন। নেক্সট স্টেপে উভয় অংশ থেকে পজিটিভ সাইন কাউন্ট করে পাই ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মিউ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কমপ্লিট। আমাদের মূল টার্গেট হচ্ছে এক্স এর মান নির্ধারণ করতে হবে গতি নির্ধারণ করার জন্য। তাহলে 2 নম্বর অংশের কাজ করার জন্য কিভাবে ফ্যাক্টগুলোকে বিবেচনা করব। এখানে দুইটি ডেরিভেটিভ আছে, একটি হলো ডিএক্স, ভিন্নটি হচ্ছে ডিটি। ডিএক্স জাতীয় অংশগুলোকে এক পাশে এবং ডিটি জাতীয় অংশগুলোকে এক পাশে নিয়ে গেলে পাই, অর্থাৎ টি এর সাথে স্কোয়ার রুট অফ মিউ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অংশকে ডিএক্স এর সাথে একত্রিত করব। ডিটিকে পক্ষান্তর করলে পাই স্কোয়ার রুট অফ মিউ ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু, এখানে অবশিষ্ট ছিল ডিএক্স, ডিএক্স বসিয়ে দিলাম, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে পক্ষান্তর করে পাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম। যেহেতু স্কোয়ার রুট অফ মিউ হচ্ছে কনস্ট্যান্ট, তাই বাইরে থাকবে, এখানে করা। আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিটি ইজ ইকুয়াল টু টি, এবং এই সূত্রটি কিভাবে ক্রিয়েট হয়েছে একটু দেখানোর চেষ্টা করছি। ক্যালকুলাস 1 এর বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু, সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি ইকুয়াল টু, যদি এন এর পরিবর্তে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আমরা জানি এখানে কোনো পথ নেই, অর্থাৎ 1 রয়েছে, 1 কে সাজিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। এক্স এর পাওয়ার হচ্ছে 0, এন এর পরিবর্তে 0 বসালে পাই এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এক্স ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু এক্স। তাই আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স। সো এখানে ইন্টিগ্রেশন অফ ডিটি এর পরিবর্তে সূত্র প্রয়োগ করব, বা স্কোয়ার রুট অফ মিউ ইন্টিগ্রেশন অফ ডিটি ইজ ইকুয়াল টু টি। রাইট সাইডের সূত্রটি একটু কঠিন, সো সূত্রের অংশটি মনে রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, সরাসরি সূত্র রয়েছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, দুইটি সূত্র আছে, আমরা এখানে কজের সূত্রটি ব্যবহার করব, কিন্তু এখানে নর্মাল কজ নয়, এখানে কজ ব্যবহার করতে হবে হাইপারবোলিক, কজ হাইপারবোলিক ইনভার্স। Integration of dx divided by square root of x square minus a square is equal to cos hyperbolic inverse on its first year সূত্র। এরপর ব্র্যাকেট সাইন, লবের অংশে থাকবে x এর মান, হরের অংশে থাকবে কনস্ট্যান্টের মান x ডিভাইডেড বাই a।
তাহলে সূত্রটি আমরা একটু মনে রাখবো। এখানে হাইপারবোলিক দ্বারা কি বোঝানো হয় তা আমরা ক্যালকুলাস 1 ইন ডিটেইলস জেনেছি। সো পরের অংশের ফ্যাক্ট, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু, সূত্র মনে রাখবো এবং সেম সূত্র বসিয়ে পাই cos হাইপারবোলিক ইনভার্স x ডিভাইডেড বাই a। যেহেতু অনির্দিষ্ট যোগজ করা হয়েছে এখানে একটি কনস্ট্যান্ট আনবো। প্রথম ক্ষেত্রে কনস্ট্যান্ট ছিল c, আর দ্বিতীয় ক্ষেত্রে কনস্ট্যান্টের মানকে ভিন্ন হিসেবে ধরে নিতে পারি d অথবা c1, যা 2 নং ইকুয়েশন। তাহলে 2 নং ইকুয়েশন কিভাবে ক্রিয়েট করতে হয়, 1 নং ইকুয়েশনকে একবার ইন্টিগ্রেশন করার পর একটি কনস্ট্যান্ট পাবো এবং প্রাপ্ত কনস্ট্যান্টের মান বসিয়ে দেওয়ার পর যে ইকুয়েশন পাওয়া যাবে তাকে সিম্পলিফাই করতে হবে এবং একটি নির্দিষ্ট ফরম্যাটে তাদের ডেরিভেটিভ এবং চলক সমূহকে একত্রিত করব। উভয় অংশে ডেরিভেটিভের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে এবং ইন্টিগ্রেশন করার পর নতুন একটি মান পাই, অর্থাৎ নতুন একটি কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের জন্য প্রাপ্ত সমীকরণটি হচ্ছে 2 নং ইকুয়েশন। এবার 2 নং ইকুয়েশন থেকে c1 এর মান নির্ধারণ করতে হবে। এখানেও আমরা চাইলে ইন্টিগ্রেশনটি ডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট যোগজের সাহায্যে করতে পারি, কিন্তু এভাবে করার কোনো প্রয়োজন নেই। 2 নং ইকুয়েশন পেয়েছি, এবার কন্ডিশন ইউজ করতে হবে প্রথম ক্ষেত্রে সেম কন্ডিশন, অর্থাৎ এই পি পয়েন্টটি আমরা দ্বিতীয় চিত্রটি অঙ্কন করি। তাহলে প্রদত্ত পয়েন্টে পি এর পরিবর্তে যদি এ পয়েন্টে থাকে তখন বস্তুটির ক্ষেত্রে এ পয়েন্টের ক্ষেত্রে বস্তুটির বেগ হবে স্থির, অর্থাৎ ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, এবং দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে এক্স ইকুয়াল টু এ। তাহলে কন্ডিশনটি আমরা একটু লিখব, যখন টি ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ আদি অবস্থায় এক্স ইজ ইকুয়াল টু হবে এ, তখন বস্তুটির বেগের মান ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0। যদিও বা আমাদের এখানে ডিডিটি অফ এক্স এর কোনো রাশি নেই, তাই এই পয়েন্টে লেখার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে ডিরেক্ট লিখব। তখন 2 নং হতে পাই, 2 নং হতে পাই মান বসিয়ে দিব। টি এর মান 0 বসালে সম্পূর্ণ লেফট সাইডের মান হয়ে যাবে 0 ইকুয়াল টু, রাইট সাইডের ক্ষেত্রে এক্স এর রিপ্লেসমেন্ট হিসেবে বসাতে হবে এ। সো আমরা লিখতে পারি cos হাইপারবোলিক ইনভার্স a divided by a plus c1, বা রাইট সাইডের মান 0। এবার লেফট সাইড অংশে cos হাইপারবোলিক 1 divided by 1 কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট থাকবে cos হাইপারবোলিক ইনভার্স 1 plus c1। আমরা জানি cos হাইপারবোলিক ইনভার্স 1 is equal to সম্পূর্ণ অংশের মান হয়ে যায় 0, তাহলে c1 এর মান পাবো 0। c1 এর প্রাপ্ত মান 2 নং ইকুয়েশনে বসাবো। তাহলে 2 নং এ মান বসিয়ে পাই, 2 নং এ c1 এর মান বসাই। লেফট সাইড অংশে আছে স্কয়ার রুট অফ মিউ অফ টি, টি এর মান অবশ্যই স্কয়ার রুটের বাইরে রয়েছে, cos হাইপারবোলিক ইনভার্স x ডিভাইডেড বাই a। কন্ডিশন প্রয়োগ করে প্রাপ্ত c1 এর মান হচ্ছে 0, তাই আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এবার একটু ভালো করে লক্ষ্য করি, স্কয়ার রুট অফ মিউ ইনটু টি ইজ ইকুয়াল টু cos হাইপারবোলিক ইনভার্স x ডিভাইডেড বাই a। এবার cos হাইপারবোলিক ইনভার্সকে যদি পক্ষান্তর করা হয় তখন পাবো cos h, যার অভ্যন্তরে থাকবে মিউ ইনটু টি ইজ ইকুয়াল টু, এখানে পাবো x ডিভাইডেড বাই a। এর মানকে পক্ষান্তর করে পাই x ইজ ইকুয়াল টু a ইনটু cos হাইপারবোলিক স্কয়ার রুট অফ মিউ ইনটু টি, এবং প্রাপ্ত ইকুয়েশনটিকে বলা হয় বস্তুর গতির সমীকরণ, যা নির্ণেয় গতির সমীকরণ, কণাটির নির্ণেয় কণাটির গতির সমীকরণ। সো থিওরাম 1 এর প্রতিটি কনসেপ্ট এবং গ্রাফের সাহায্যে ইন ডিটেইলস আলোচনা করেছি।